ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে অর্থনীতি দ্বিতীয় পত্রের কোর্স শিক্ষক হিসেবে যুক্ত হতে পেরে আমি ভীষণভাবে আনন্দিত। তবে আরো ভালো লাগতো যদি ছাত্র শিক্ষক ইন্টারাকশনে আমরা সরাসরি ক্লাসরুমে অংশগ্রহণ করতে পারতাম। আশা করি পরম করুণাময় আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে অবশ্যই মুক্তি দিবেন খুব শীঘ্রই, এবং আমরা ফিরে যেতে পারবো আমাদের প্রিয় ক্লাসরুমে। প্রিয় ছাত্ররা, তোমাদের সাথে ইতিমধ্যে আমি সরাসরি ক্লাসে অংশগ্রহণ করিনি বলে হয়তো অনেকেই আমাকে চেনো না। আমি শুরুতে আমার পরিচয় দিই। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, বাংলাদেশের শিল্প। বিষয়বস্তু হলো বাংলাদেশের শিল্প কাঠামো এবং শিল্পনীতি 2016। বাংলাদেশের শিল্প চ্যাপ্টারটা পড়ার শুরুতেই শিল্প কনসেপ্টটি তোমাদের কাছে একটু ক্লিয়ার করি। শিল্প হচ্ছে এমন একটি প্রসেস বা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কাঁচামাল বা প্রাথমিক দ্রব্য মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্যে পরিণত হয়। তাহলে শিল্পকে আমরা এখানে কি বলছি? একটি প্রক্রিয়া বলছি, যে প্রক্রিয়ায় প্রাথমিক দ্রব্য চূড়ান্ত দ্রব্যে পরিণত হয়। এখন কোন প্রক্রিয়ায় হয়, প্রক্রিয়াগুলো আমরা একটু দেখে নিই। কাঁচামাল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন, বাজারজাতকরণ, উৎপাদিত পণ্যের মেরামত এবং উৎপাদিত পণ্যের পুনঃসংস্কার সাধন, এই কাজগুলো করে থাকে মূলত একটি ফার্ম। এরকম সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে আমরা শিল্প বলে থাকি। তাহলে আমরা কি বুঝতে পারছি? একটি ফার্ম বা একটি উৎপাদন প্রতিষ্ঠান এই কাজগুলো করে থাকে। তেমনি একাধিক ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যদি সমজাতীয় দ্রব্য উৎপাদন বা সেবা উৎপাদনে এই কাজগুলো করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন করে, ওই ফার্মগুলোর সমষ্টিকে আমরা শিল্প বলবো। বাংলাদেশে অনেকগুলো শিল্পের অস্তিত্ব আমরা জানি। তার মধ্যে কয়েকটি উদাহরণ আমি দিয়েছি: ঔষধ শিল্প, চা শিল্প, পোশাক শিল্প। পরের পেজ আমি একটি ছবি দেখাচ্ছি, এই ছবির মাধ্যমে তোমরা একটা ধারণা ক্লিয়ার হবা। ঔষধ শিল্পে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি শিল্প, বর্তমানে রপ্তানি আয়ে প্রচুর অবদান রাখছে শিল্প। এটি হচ্ছে ঔষধ শিল্প। ঔষধ শিল্পের অন্তর্ভুক্ত বা ঔষধ শিল্প উৎপাদনকারী অনেকগুলো ফার্ম বা প্রতিষ্ঠান রয়েছে। এখানে সেই ফার্মগুলোর নাম আমি দিয়েছি, দেখো: স্কয়ার ফার্মা, ব্যাক্সিমকো, ইনসেপ্টা, এসিআই, অপসোনিন, এরিস্টো ফার্মা। এগুলো বাংলাদেশের খুব সুনামকারী প্রতিষ্ঠান, যেগুলো ঔষধ উৎপাদন করে, অর্থাৎ সমজাতীয় প্রোডাক্ট উৎপাদন করে বিভিন্ন ফার্ম। এই ফার্মগুলোর যে প্রক্রিয়াকরণ, উৎপাদন, বাজারজাতকরণ, এই কাজগুলোর সমষ্টিকে আমরা বলবো ঔষধ শিল্প। শিল্পের ধারণা তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশের অনেকগুলো কাগজ কলকে একসাথে কাগজ শিল্প, অনেকগুলো চা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে চা শিল্প, অনেকগুলো পোশাক বা গার্মেন্টস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গার্মেন্টস শিল্প। এভাবে শিল্পের ব্যাখ্যা আমরা করতে পারি। পরবর্তীতে দেখব বাংলাদেশের শিল্প কাঠামো। প্রিয় ছাত্ররা, আমরা এখন দেখব বাংলাদেশের শিল্প কাঠামো। শিল্প কাঠামো দেখার আগে অবশ্যই আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। বাংলাদেশের শিল্পের পটভূমি কি ছিল? পটভূমি ছিল, তোমরা জানো, বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত একটি অঞ্চল ছিল। এই অঞ্চলে 1757 থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর, অর্থাৎ প্রায় 200 বছর ব্রিটিশ শাসন ছিল, এবং 1947 থেকে আবার 1971 সাল পর্যন্ত একটানা ছিল 24 বছর পাকিস্তানি শাসন। এই শাসন শোষণের ফলে বাংলাদেশের শিল্প খাতগুলোর একেবারে শূন্যতার সৃষ্টি হয়, অর্থাৎ শিল্পে শূন্য একটা পরিস্থিতি ছিল। তখন 1971 সালে যখন দেশ স্বাধীন হয়, এর পরবর্তীতে তৎকালীন সরকার
আবার যখন ভঙ্গুর বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য সর্বতোভাবে চেষ্টা করছিল, তখন কিছু জিনিসের অভাব ছিল শিল্প খাতে। অভাবগুলো কি কি? তখন অভাব ছিল দক্ষ উদ্যোক্তা, প্রয়োজনীয় কাঁচামাল এবং কার্যকর শিল্পনীতি। মূলত এই তিনটি খুব গুরুত্বপূর্ণ জিনিসের অভাবের কারণে, একজন দক্ষ উদ্যোক্তার অভাব, কিছু প্রয়োজনীয় কাঁচামালের অভাব এবং কার্যকর শিল্পনীতির অভাবের কারণে তৎকালীন শিল্প ততটা ত্বরান্বিত হয়নি বা বেগবান হয়নি। এর পরবর্তীতে বিভিন্ন শিল্পনীতি গ্রহণ করা হয়, আমরা পরে আরো দেখব। শিল্পের কাঠামো পড়ার আগে আমরা অবশ্যই পটভূমি জেনেছি। এখন দেখব শিল্পের উপখাতগুলো কি কি এবং জিডিপিতে শিল্পের অবদান কি কি আছে। তাহলে শিল্পের উপখাত, জিডিপিতে শিল্পের অবদান, দুটো পয়েন্ট আমরা একটু মাথায় রাখি। পরবর্তী পেজে আমি শিল্পের উপখাতগুলো ব্যাখ্যা করছি। প্রিয় ছাত্ররা, আমরা এখন দেখব বাংলাদেশের শিল্পের উপখাতগুলো কি কি। শিল্পের উপখাতগুলো ম্যানুফ্যাকচারিং, খনিজ ও খনন, বিদ্যুৎ, গ্যাস ও পানি এবং নির্মাণ শিল্প। ম্যানুফ্যাকচারিং খাতে আমরা কি কি দেখতে পাই? দেখো, ম্যানুফ্যাকচারিং খাতকে মূলত তিনটি উপখাতে ভাগ করা হয়: বৃহৎ ও মাঝারি শিল্প, ক্ষুদ্র আয়তন শিল্প, কুটির শিল্প। খনিজ ও খননকেও দুটো ভাগে ভাগ করা হয়, একটি প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল এবং অন্যটি হচ্ছে অন্যান্য খনিজ সম্পদ এবং খনন। এই খাতগুলো বাংলাদেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে দেখছি বিদ্যুৎ, গ্যাস ও পানি এবং নির্মাণ শিল্প। প্রিয় ছাত্ররা, তোমাদেরকে একটি কথা একটু এখানে জানিয়ে রাখি, শিল্প ও সেবা খাতের অগ্রগতির ফলে বাংলাদেশ এলডিসি ভুক্ত দেশ থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে এসে পৌঁছেছে। অর্থাৎ এই এলডিসি থেকে, মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে বাংলাদেশের শিল্পের এই উপখাতগুলো এবং সেবা খাতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা সেবা খাতগুলো দেখে নিই, কি কি সেবা খাত আছে। সেবা খাত, সেবা খাত কি? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সেবা খাত কি? সেবা খাত মূলত সেবা প্রদান করে থাকে কিন্তু কোনো কিছু উৎপাদন করে না। যেমন এখানে দেখো, শিক্ষা সেবা খাতের অন্তর্ভুক্ত যে কার্যক্রম বা যে খাতগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, খুচরা বিক্রয় বা পাইকারি বিক্রয়ও বলতে পারি আমরা এখানে, ব্যাংক, বিমা, হোটেল, রিয়েল এস্টেট, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড, কম্পিউটার সেবা, বিনোদন, প্রচার মাধ্যম, যোগাযোগ, গ্যাস, পানি সরবরাহ এবং সবশেষে নতুনভাবে সেবা খাতে যুক্ত হয়েছে পর্যটন এবং বিদ্যুৎ খাত। এই খাতগুলোর জিডিপিতে অনন্য অবদান রাখে। এখানে একটি পয়েন্ট তোমাদেরকে উল্লেখ করি, বাংলাদেশে যেমন শিল্প ও সেবা খাত অগ্রগতিতে, বাংলাদেশের শিল্পায়নে, দ্রুত শিল্পায়নে অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তেমনি অস্ট্রেলিয়ায় শিল্প ও সেবা খাত থেকে 85% উৎপাদন হয় বা জিডিপিতে 85% অবদান রাখে অস্ট্রেলিয়ায় শুধু শিল্প আর সেবা খাত থেকে। তেমনি ভারতে 55% অবদান রাখে শিল্প ও সেবা খাত থেকে। বাংলাদেশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আমরা এর আগেও সেটা ব্যাখ্যা করেছি। তাহলে শিল্প ও সেবা খাতের, সেবা খাতগুলো কি কি আমরা দেখতে পেয়েছি। এখন জিডিপিতে বাংলাদেশের শিল্প ও সেবা খাতের গুরুত্বগুলো বা অবদানগুলো কেমন আমরা একটু দেখে নিই। প্রিয় ছাত্ররা, বাংলাদেশের জিডিপিতে, জিডিপি মানে তোমরা নিশ্চয়ই জানো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপিতে শিল্প খাতের অবদানগুলো আমরা একটু দেখি। আমরা এই পরিসংখ্যানগুলো পেয়েছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী আমরা যদি পেছনের বা ভিত্তি বছরের তুলনায় চলতি বছরগুলোতে জিডিপিতে অবদানগুলো একটু দেখি। 2000-2001 অর্থ বছরে ছিল 23.4%, 2009 থেকে 10 অর্থ বছরে 26.8%, 2016 থেকে 17 অর্থ বছরে 32.42%। দেখতে পাচ্ছ
অগ্রগতি ডে বাই ডে বাড়ছে। 2017 থেকে 18 অর্থ বছরে 33.7%, এবং প্রস্তাবিত 19 থেকে 20 অর্থ বছরে 25 থেকে 35.5%। এই 18-19 অর্থ বছরে জিডিপিতে একটি পার্সেন্টেজ আমি লাল কলম দিয়ে গোলাকার করেছি, দেখো 2018-19 অর্থ বছরে জিডিপিতে 67% অবদান রেখেছে গুরুত্বপূর্ণ 5টি খাত। অর্থাৎ এই খাতগুলো থেকে জিডিপিতে 7.5 লাখ কোটি টাকার মূল্য সংযোজন হয়েছে। কোন 5টি খাত? 5টি খাত হচ্ছে কৃষি ও বনায়ন, উৎপাদন, খুচরা ও পাইকারি ব্যবসা, পরিবহন এবং নির্মাণ। কৃষি ও বনায়ন থেকে এসেছে, কৃষি ও বনায়নে 10% কৃষি ও বনায়ন থেকে এসেছে। কোনগুলো খাত? ফসল উৎপাদন, হাঁস মুরগি গরু সহ গবাদি পশু প্রতিপালন, এগুলো থেকে জিডিপিতে অবদান এসেছে 10%। উৎপাদন বলতে আমরা মূলত ম্যানুফ্যাকচারিং খাতের সকল উৎপাদনকে ইন্ডিকেট করি, এখান থেকে এসেছে 24.8%। খুচরা ও পাইকারি ব্যবসা বলতে যত ধরনের খুচরা ও পাইকারি ব্যবসা আছে, যেমন চিটাগংয়ের খাতুনগঞ্জ, ঢাকার চকবাজারে যে খুচরা ও পাইকারি ব্যবসা আছে, তাদের অবদান 13.92%। পরিবহন খাত জিডিপিতে অবদান রেখেছে 11.8%। পরিবহন খাত বলতে মূলত আমরা এখানে পণ্য, সেবা এবং আকাশপথ, স্থলপথ, জলপথ সব পথেই পরিবহন সেবাকে বোঝানো হচ্ছে। নির্মাণ খাত কি? নির্মাণ খাত থেকে অবদান এসেছে 7.63%। নির্মাণ খাতের গুরুত্বপূর্ণ 2টি প্রকল্পের কথা উল্লেখ করতে পারি, পদ্মা সেতু প্রকল্প, মেট্রো রেল প্রকল্প। এগুলো ছাড়াও তো আছে, তোমরা জানো, রাস্তাঘাট, এগুলো নির্মাণ প্রকল্প আওতাভুক্ত। তো জিডিপিতে শিল্প খাতের অবদানগুলো আমি অ্যাট এ গ্লেন্স তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে ছাত্ররা অবশ্যই প্রয়োগে বা উচ্চতর দক্ষতার এই এতক্ষণ যা পড়েছি তা থেকে এই জিনিসগুলোকে তোমরা গুরুত্ব দিতে পারো প্রয়োগ আর উচ্চতর দক্ষতার প্রশ্নের জন্য। এরপর আমরা দেখব বাংলাদেশের শিল্প কাঠামোর বৈশিষ্ট্য। পরের পেজ আমি দেখাচ্ছি। প্রিয় ছাত্ররা, আমরা এখন দেখব বাংলাদেশের শিল্প কাঠামোর বৈশিষ্ট্য। তোমরা জানো, একটি আধুনিক অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে শিল্প। একটি অর্থনীতি কতটা উন্নত তার শিল্পে কাঠামোর বৈশিষ্ট্য দেখেই আমরা অনুমান করতে পারি। তো বাংলাদেশের শিল্প কাঠামোর বৈশিষ্ট্য আমরা একটু পর্যালোচনা করি। বাংলাদেশের শিল্প কাঠামোর বৈশিষ্ট্য: সরকারি এবং বেসরকারি মালিকানা। ছাত্ররা, 1975 সালে বাংলাদেশের অধিকাংশ শিল্পকে বেসরকারীকরণ করা হয়। এর পরবর্তীতে আবার 1991 সালের দিকে সরকারি বেসরকারি মালিকানায় অনেক শিল্প পরিচালিত হয়, এবং বর্তমানে 2010 সাল এবং 2016 সালের শিল্পনীতিতে সরকারি বেসরকারি অংশীদারিত্বকে খুব গুরুত্ব দিয়ে শিল্প উন্নয়নে কাজ করা হচ্ছে। মাঝারি শিল্পের প্রাধান্যতা। বাংলাদেশে বর্তমানে মাঝারি শিল্পের প্রাধান্যতা বেশ পরিলক্ষিত। মাঝারি শিল্পের কয়েকটি উদাহরণ আমি তোমাদেরকে দিতে পারি। মেলামাইন, চীনামাটির বাসনপত্র, স্যানিটারি ফিটিংস, সাইকেল ইত্যাদি হচ্ছে মাঝারি শিল্প। আমি পরবর্তীতে আরও ব্যাখ্যা করব মাঝারি শিল্প। পোশাক শিল্পের দ্রুত প্রসার। বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে পোশাক শিল্প। এটি রপ্তানিমুখী একটি গুরুত্বপূর্ণ শিল্প। বাংলাদেশের নারী কর্মসংস্থানের 85%ই পোশাক শিল্পে নিয়োজিত। মূলধনের স্বল্পতা, এটি বাংলাদেশের শিল্প কাঠামোর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। মূলধনের স্বল্পতার কারণে শিল্প উন্নয়ন ত্বরান্বিত হতে পারছে না। বাংলাদেশে সে ধরনের পরিবেশ এখনো তৈরি হয়নি যে পুঁজিবাজার বা মূলধন বাজার থেকে পুঁজি সংগ্রহ করে এনে শিল্প উন্নয়ন বা শিল্প খাতে বিনিয়োগ করা হবে। সে ধরনের পরিবেশ এখনো পর্যন্ত সেভাবে গড়ে ওঠেনি বলে শিল্পে অনগ্রসরতা লক্ষ্য করা যায়। ভারী শিল্প গড়ে না ওঠা। ভারী শিল্প বলতে ধরো পাট ও পাটজাত শিল্প।
পাট ও পাটজাত শিল্প একটি শিল্প যেখানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে এই শিল্পের প্রসার ঘটানো হয়, কিন্তু এই ভারী শিল্পের যে পাট শিল্পের যে ভারী যন্ত্রপাতি সেগুলোর অপর্যাপ্ততার কারণেই বাংলাদেশের শিল্প কাঠামোতে অনেক পিছিয়ে পড়া দেখা যায়। অর্থাৎ বিভিন্ন শিল্পে ভারী শিল্প বাংলাদেশে গড়ে ওঠেনি। খনিজ সম্পদের অভাব, খনিজ সম্পদ বলতে গ্যাস, অপরিশোধিত তেল, খনিজ, এগুলো নানা ধরনের খনিজ সম্পদের অভাবে বা পর্যাপ্ত ব্যবহারের জ্ঞানের স্বল্পতার কারণে বাংলাদেশের শিল্প ত্বরান্বিত হতে পারছে না। গুরুত্বপূর্ণ একটি উদীয়মান শিল্প হচ্ছে ঔষধ শিল্প। ঔষধ শিল্পের ব্যাপক প্রসার বর্তমান শিল্প কাঠামোতে পরিলক্ষিত হয়। ভোগ্য পণ্যের উৎপাদন শিল্প পণ্যের তুলনায় ভোগ্য পণ্যের উৎপাদন বেশি, অর্থাৎ মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্যের তুলনায় ভোগ্য পণ্যের উৎপাদনই বেশি পরিলক্ষিত হয়। শ্রমনিবিড় শিল্পের প্রাধান্যতা, বাংলাদেশে জনসংখ্যা বহুল দেশ, অধিক জনসংখ্যার দেশ, এজন্য শ্রম হচ্ছে ভীষণভাবে সস্তা। এই জন্য শিল্পে দেখা যায় যে শ্রমনিবিড় কৌশলই গ্রহণ করা হয়। পরিবেশ বান্ধব শিল্পায়ন, বর্তমানে শিল্প খাতে পরিবেশ বান্ধব শিল্পায়নকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, যা বর্তমান শিল্পনীতিতেও উল্লেখ আছে। নারীদের প্রবেশাধিকার, তোমরা জেনে থাকবা যে বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরাও শিল্প খাতে প্রচুর অবদান রাখছে, সেটা আমি একটু আগেও বলেছি। পোশাক শিল্প হচ্ছে এর একটি প্রকৃষ্ট উদাহরণ। তাছাড়া ক্ষুদ্র কুটির শিল্প নারীদের অবদান অনেক বেশি। শিল্প কারখানার অনুন্নত পরিবেশ, আমরা যতই বলি না কেন আমাদের অনেক ক্ষেত্রে এখনো শিল্প কল কারখানাগুলোর অভ্যন্তরীণ বা বাহ্যিক পরিবেশ নিরাপদ বা উন্নত নয়। এ কারণে শিল্পায়ন বা দ্রুত শিল্পায়নে আমরা কিছুটা পিছিয়ে আছি। এই হচ্ছে আমাদের শিল্প কাঠামোর বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে শিল্পনীতি 2016 নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্ররা, আমরা এখন দেখব শিল্পনীতি 2016। শিল্পনীতি 2016-র একটি লক্ষ্য আছে এবং কিছু উদ্দেশ্য আছে। লক্ষ্যটি কি তোমরা জানো, বর্তমান সরকার রূপকল্প 2021 গ্রহণ করেছে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য। এই রূপকল্প 2021 বাস্তবায়নের লক্ষ্যে শিল্প খাতের অবদান 29% থেকে 35%-এ উন্নীতকরণ করা হবে এবং শ্রমশক্তির অবদান 18% থেকে 25%-এ উন্নীত করার একটি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে রূপকল্প 2021 বাস্তবায়নের জন্য পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় শিল্পায়নে ব্যাপক কর্মসংস্থান ও প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দেশের জনগণের সোশিও ইকোনমিক অবস্থার উন্নয়ন করা। সোশিও ইকোনমিক বলতে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা। অর্থনৈতিক এবং সামাজিক অবকাঠামোকে একত্রে সোশিও ইকোনমিক অবস্থা বলা হয়। তাহলে পিপিপি এর আওতায় ব্যাপক কর্মসংস্থান ঘটিয়ে সোশিও ইকোনমিক অবস্থার উন্নয়ন করা একটি লক্ষ্য। আরেকটি লক্ষ্য হচ্ছে মানব সম্পদ এবং আয়বর্ধক কাজ করে ইনক্লুসিভ গ্রোথে ভূমিকা রাখা, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করে এবং যথাযথ আয়বর্ধনশীল কাজে অংশগ্রহণ করিয়ে ইনক্লুসিভ গ্রোথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই হচ্ছে 2016 সালের শিল্পনীতির লক্ষ্য। এই লক্ষ্যের আওতায় কিছু উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। আমরা উদ্দেশ্যগুলো একটু দেখে নিই। উদ্দেশ্যগুলো হচ্ছে টেকসই পরিবেশ বান্ধব শিল্পায়নের ভূমিকা নিশ্চিত করা, এলাকা ভিত্তিক কৃষিজ, বনজ, প্রাকৃতিক, সামুদ্রিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, যেমন কক্সবাজার সামুদ্রিক সম্পদ
আছে কক্সবাজার, পটুয়াখালী, খুলনা, এখানে সামুদ্রিক জোনগুলোতে যে সম্পদগুলো পাওয়া যায়, এই সামুদ্রিক সম্পদগুলোকে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। আবার যে যে এলাকায় প্রাকৃতিক সম্পদ বা বনজ সম্পদ বা কৃষিজ সম্পদ উপযোগী এলাকা আছে, সেখানে সে সম্পদগুলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। এক্সপোর্টেড ওরিয়েন্টেড শিল্প স্থাপন, অর্থাৎ রপ্তানিমুখী শিল্পায়ন কৌশল গ্রহণ করা। পরবর্তীটা হচ্ছে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পকে চালিকা শক্তি হিসেবে গ্রহণ করা। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে যে মেধা মননশীল জনগোষ্ঠী আছে, তাদেরকে কাজে লাগিয়ে বা যারা বেকার আছে তাদেরকে কাজে লাগিয়ে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের চালিকা শক্তি হিসেবে গ্রহণ করা, অর্থাৎ আয় বর্ধন কাজে ব্যবহার করা। শিল্প ও সেবা খাতের উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন ও বাজারজাতকরণে সরকারের সহায়তা ও তদারকির ব্যবস্থা গ্রহণ করা। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে, বর্তমান জানো তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক যুক্ত হয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় শিল্প খাতকে সক্ষম করা, অর্থাৎ বাংলাদেশের শিল্প যেন নিজেদের টেকনোলজি বা নিজেদের প্রযুক্তির প্রসার ঘটিয়ে আন্তর্জাতিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে পারে। এই জন্য এই উদ্দেশ্যগুলো গ্রহণ করা হয়েছে। এই উদ্দেশ্য গ্রহণ করে বাংলাদেশের শিল্প খাতকে 12টি ভাগে, কয়টি বললাম, 12টি ভাগে ভাগ করা হয়েছে। আমি 12টি ভাগে কেন জোর দিচ্ছি? 2010 সালের শিল্পনীতিতে বাংলাদেশের শিল্পকে 9টি ভাগে ভাগ করা হয়েছিল, আর 2016 সালের শিল্পনীতিতে শিল্প খাতকে 12টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ নতুন 3টি শিল্প যুক্ত করা হয়েছে। তাহলে আমরা দেখে নিই শিল্পের শ্রেণীবিন্যাসগুলো কি কি। প্রিয় ছাত্ররা, বাংলাদেশের শিল্পনীতি 2016 অনুসারে শিল্পের যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাসে আমি বলেছি শিল্পকে 12টি শিল্পে ভাগ করা হয়েছে। আমরা একটু দেখে নিই এখানে শিল্পের ধরনগুলো কি কি, আর কোন কোন খাতে শিল্পকে কিভাবে আমরা বিভাজন করব। এই বৈশিষ্ট্যগুলো দেখেই শিল্পকে আমরা বিভাজন করব, কোনটি বৃহৎ শিল্প, কোনটি মাঝারি শিল্প, কোনটি ক্ষুদ্র শিল্প, এই বৈশিষ্ট্যগুলো দেখে বিভাজন করব। তাহলে আসুন শিক্ষার্থীরা, শিল্পের ধরন: ম্যানুফ্যাকচারিং খাত, সেবা খাত। প্রথমেই হচ্ছে বৃহৎ শিল্প। বৃহৎ শিল্পে ম্যানুফ্যাকচারিং খাতে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 কোটি টাকার অধিক। নিয়োজিত শ্রমিক হবে এখানে 300 জনের অধিক। আর শ্রম ঘন যে শিল্পগুলো আছে, শ্রম ঘন শিল্প হচ্ছে পোশাক শিল্প, এখানে 1000 জনের অধিকও হতে পারে। এই ক্রাইটেরিয়া থাকলে আমরা এটিকে বলবো বৃহৎ শিল্প। আর সেবা খাতে যদি এই ক্রাইটেরিয়া থাকে, যেমন 30 কোটি টাকার অধিক মূল সম্পদের মূল্য এবং নিয়োজিত শ্রমিক 120 জনের অধিক, এই ক্রাইটেরিয়া থাকলে এটি হবে বৃহৎ শিল্প। 2 নম্বর মাঝারি শিল্প। মাঝারি শিল্পে স্থায়ী যে সম্পদ আছে সে সম্পদের প্রতিস্থাপন ব্যয় সহ মূল্য হবে 15 থেকে 50 কোটি টাকা এবং নিয়োজিত শ্রমিক হবে 121 থেকে 300 জন। শ্রম ঘন, আবারও বলছি, সেটা হতে পারে পোশাক শিল্প, সেখানে সর্বোচ্চ 1000 জন। সেবা খাতে সে ক্রাইটেরিয়া হবে 2 থেকে 30 কোটি, 51 থেকে শ্রমিক 120 জন নিয়োজিত হবে। ক্ষুদ্র শিল্প সম্পদের মূল্য হবে 75 লক্ষ থেকে 15 কোটি, নিয়োজিত শ্রমিক হবে 31 থেকে 120 জন। ঠিক ক্ষুদ্র শিল্পের যে সেবা খাত আছে, সে সেবা খাতে হবে 10 লক্ষ থেকে 2 কোটি সম্পদের মূল্য এবং নিয়োজিত শ্রমিক হবে 16 থেকে 50 জন। মাইক্রোশিল্প, একইভাবে মাইক্রোশিল্পের সম্পদের মূল্য এই যে 10 লক্ষ থেকে 75 লক্ষ, আর নিয়োজিত শ্রমিক 16 থেকে 30 জন বা তার চেয়ে কম। সেবা খাতে ঠিক একই শিল্পের সেবা খাতে 10 লক্ষ টাকার নিচে হবে সম্পদের মূল্য
শ্রমিক সংখ্যা হবে সর্বোচ্চ 15 জন। কুটির শিল্প, কুটির শিল্পে সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 লক্ষ টাকার নিচে এবং নিয়োজিত শ্রমিক হবে 15 জনের অধিক নয়। প্রিয় ছাত্ররা, তোমরা একটু দেখো, এই মাইক্রো শিল্পের সেবা খাত আর কুটির শিল্পের ম্যানুফ্যাকচারিং খাত তোমরা যেন মিলিয়ে না ফেলো। অবশ্যই উদ্দীপক খেয়াল করবে, উদ্দীপকে একই বৈশিষ্ট্য থাকলে অন্য একটা বৈশিষ্ট্য দিয়ে দুটো শিল্পকে আলাদা করে নিবে। তাহলে এই হচ্ছে 5টি শিল্পের শ্রেণীবিন্যাস আমি দেখালাম, 5টা শিল্পকে। এর পরবর্তীতে আমি দেখাচ্ছি শিক্ষার্থীরা 6 নম্বর শিল্প হচ্ছে হাইটেক শিল্প। হাইটেক শিল্প কি? জ্ঞান এবং পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি সম্পন্ন গবেষণা এবং উন্নয়নমূলক যে শিল্প আছে সেটা হচ্ছে হাইটেক শিল্প। বর্তমানে বাংলাদেশে এই শিল্পকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের কয়েকটি অঞ্চলে এই শিল্প স্থাপন করা হয়েছে। সংরক্ষিত শিল্প, সংরক্ষিত কি? এটি খুব স্পর্শকাতর এবং সংবেদনশীল একটি শিল্প। এটি হচ্ছে যেমন অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম, পারমাণবিক শক্তি এবং টাকশাল ও সিকিউরিটি প্রিন্টিং, এই জাতীয় যে শিল্পগুলো, এগুলোকে আমরা সংরক্ষিত শিল্প ধরে নিব, কারণ এই শিল্পগুলো ভীষণভাবে স্পর্শকাতর এবং সংবেদনশীল আমি বলেছি। 8 নম্বর শিল্প হচ্ছে অগ্রাধিকার শিল্প। অগ্রাধিকার শিল্প কি? প্রায়োরিটি বেসড, অর্থাৎ বাংলাদেশের বিকাশমান বা ক্রমবর্ধমান রপ্তানি আয়ে যে অবদান রাখছে যে শিল্পগুলো, সেগুলোকে অগ্রাধিকার শিল্প বলছে। সেগুলো হচ্ছে জাহাজ শিল্প, পর্যটন খাত, হস্ত কারুশিল্প, চা, জুয়েলারি, সিমেন্ট, এগুলো হচ্ছে অগ্রাধিকার শিল্প। 9 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়ন্ত্রিত শিল্প। নিয়ন্ত্রিত শিল্পগুলো কি কি আমরা একটু দেখে নিই। প্রাকৃতিক বা খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে দেশের স্বার্থে সেবা বা বিনোদন শিল্প স্থাপনের বিষয়ে যথাযথ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে যে শিল্পের কাজ বা প্রকল্প গ্রহণ করা হয় সেগুলো হচ্ছে নিয়ন্ত্রিত শিল্প। এই শিল্পটি একটি গুরুত্বপূর্ণ শিল্প বলে আমি উদাহরণ দিয়েছি অনেকগুলো। দেখো, স্যাটেলাইট চ্যানেল, ফ্লাইওভার, আন্ডারগ্রাউন্ড রেল, অর্থনৈতিক অঞ্চল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্রবন্দর স্থাপন, কয়লা অনুসন্ধান বা উত্তোলন, কার্গো বা যাত্রী পরিবহন বিমান, এগুলো হচ্ছে এই নিয়ন্ত্রিত শিল্পের অধীনে। তাহলে আমরা 9 নম্বর শিল্প পর্যন্ত দেখলাম। এখন দেখব কোন 3টি শিল্প 2016 সালের শিল্পনীতিতে নতুনভাবে যুক্ত হয়েছে। প্রিয় ছাত্ররা, 10 নম্বর শিল্প হচ্ছে হস্ত ও কারুশিল্প। হস্ত কারুশিল্প কি তোমাদের নিশ্চয়ই একটু ধারণা আছে। বংশ পরম্পরায় প্রাপ্ত মেধা, দক্ষতা, প্রশিক্ষণ ও কলাকৌশলের মাধ্যমে শৈল্পিক মননে যে নান্দনিক পণ্য উৎপাদিত হয়, এগুলো হচ্ছে হস্ত কারুশিল্প। আমরা বিভিন্ন মেলাতে বা বাণিজ্য মেলাতে বা গ্রামে গঞ্জে বিভিন্ন মেলাতে যে হস্ত কারুশিল্পগুলো দেখি, সেগুলো এই শিল্পের অন্তর্ভুক্ত। 11 নম্বর হচ্ছে সৃজনশীল শিল্প বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটি শিল্প। এটি হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, ফিল্ম অ্যান্ড ভিডিও ও ইন্টারেক্টিভ লেজার সফটওয়্যার, পাবলিশিং, মিউজিক, কম্পিউটার ও মিডিয়া, পারফর্মিং আর্ট, এইগুলোকে আমরা সৃজনশীল শিল্পের আওতায় বলতে পারি। উচ্চ অগ্রাধিকার শিল্প অর্থাৎ হাই প্রায়োরিটি বেসড যে শিল্পগুলো, সেগুলো হচ্ছে কৃষি বা খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তৈরি পোশাক শিল্প, সফটওয়্যার শিল্প। বর্তমানে বাংলাদেশের সফটওয়্যার শিল্প প্রচুর গুরুত্ব পাচ্ছে, ঔষধ শিল্প গুরুত্ব পাচ্ছে, রপ্তানি আয়ে প্রচুর ভূমিকা রাখছে, পাট এবং পাটজাত শিল্প, চামড়া ও চামড়াজাত শিল্প। প্রিয় শিক্ষার্থীরা, এই 3টি শিল্প হচ্ছে 2016 সালের শিল্পনীতিতে নতুনভাবে যুক্ত হয়েছে।
কোনো উদ্দীপকে তোমাদেরকে বিভিন্ন ক্রাইটেরিয়ার শিল্পগুলো উল্লেখ করে দিয়ে সাজিয়ে বলতে পারে যে কোনটি কোন ধরনের শিল্প। তোমরা অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো বা এই ক্রাইটেরিয়াগুলো, উদাহরণগুলো তোমরা একটু দেখে নিবে যাতে তোমরা ভালোভাবে আনসার করতে পারো। প্রিয় ছাত্ররা, একটি দেশের উন্নয়নের জন্য শিল্পায়ন কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থনীতিতে বহুল ব্যবহৃত একটি শব্দ হচ্ছে শিল্প। বাংলাদেশ সরকার বর্তমানে রূপকল্প 2021 সালে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য এবং রূপকল্প 2041 সালে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার জন্য যে প্রকল্পগুলো হাতে নিয়েছে তার মধ্যে শিল্প খাতের প্রকল্প অনেক বেশি অবদান রাখছে বা রাখবে। এই জন্য শিল্পায়ন, দ্রুত শিল্পায়ন এবং টেকসই শিল্পায়ন বাংলাদেশের জন্য জরুরি। তোমরা আজকের পড়া হচ্ছে এইটুকুই। শিল্প কি, শিল্প কাঠামো কি, শিল্প খাতে জিডিপিতে শিল্প খাতের অবদানগুলো কি কি, শিল্প কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি কি এবং শিল্পনীতি 2016 অনুসারে বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাসগুলো কি কি। তোমরা অবশ্যই আগামী ক্লাসে আসার আগে এই পড়াগুলো অবশ্যই একটু দেখে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো।